মহারাষ্ট্রের পালঘর জেলায় একটা অভিনব ঘটনা ঘটেছে সম্প্রতি। জেলা শাসকের অফিসের সামনে হঠাৎ দেখা গেল মহিলারা সার দিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের হাতে মোদির ছবিওয়ালা ব্যাগ আর তার মধ্যে শাড়ি। কি ব্যাপার না, তারা ওই ব্যাগ আর শাড়ি ফেরত দিতে এসেছেন। অদ্ভুত দৃশ্য না? এই মহারাষ্ট্র সরকার গত নভেম্বর মাস থেকে সিদ্ধান্ত নিয়েছে রেশনে এই উপহারগুলিও ধরে দেওয়া হবে। কতদিন? যতদিন না লোকসভার নির্বাচনী আচরণবিধি বলবৎ হয় ততদিন। আর এই সমস্ত শাড়ি কিছু হেলাফেলা নয়, এক একটা শাড়ি 350 করে দাম। কোথায় এই গরিব গুরবুরা শাড়ি আর ব্যাগ নিতে হুমড়ি খেয়ে পড়বেন সরকারি অফিসের সামনে? এখানে তার বিপরীত ছবি কেন? কারণটা আরো অদ্ভুত। কারণ তারা এই সমস্ত অনুদান আর উপহার নেবেন না, তারা কাজ চাইছেন, কাজ। তারা নিজেরা পরিশ্রম করে উপার্জন করতে চাইছেন, কিন্তু সরকারের কাছে কাজ কোথায়? কাজ নাই, কাজ নাই। মনে আছে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে লাখ লাখ চাকরি হবে। মানে এত 10 বছরে তারা যে কত চাকরি দেওয়ার কথা তার ঠিক নেই। কোথায় সে সমস্ত চাকরির স্বপ্ন? আপাতত শিখে তুলে তিনি রাম রাজ্যের স্বপ্ন বুনে দিয়েছেন মানুষের মনে, কিন্তু মূল সমস্যাগুলো তুলে ধরেছে কিন্তু সিপিআইএম আর কংগ্রেস একমাত্র। কেন বলছি? আর বিজেপি এবং তৃণমূলই বা কি করছে সেটাই বলবো আজকে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ জিবি। না, বুদ্ধিজীবী নয়, আমার তো সংবাদ নিয়ে কারবার, তাই নিউজ জিবি। আমার অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কতগুলো রাজনৈতিক এবং সামাজিক জটিলতার বিষয় স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক বিষয়গুলোর মধ্যে আছে দেশে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমীকরণ। সে বিষয়ে আমি আগের একটি এপিসোডে বলেছি। আর সামাজিক বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান কি? মানুষের মন জয় করার জন্য ধর্মের অপব্যবহার। এমনকি এই বাংলাতেও প্রধান দুটি দল এই কাজ সমানে করে গিয়েছে বেশ কিছুদিন ধরে। অথচ লোকসভার মূল ইস্যু কি হওয়া উচিত ছিল? প্রথমত কর্মসংস্থান বা বেকারত্বের সমস্যা, দ্বিতীয়ত মূল্যবৃদ্ধি, আর তৃতীয়ত দুর্নীতি বা আইন শৃঙ্খলার সমস্যা। এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস জোট যতটাই জোট হয়েছে বা যারা সেখানে বলছেন, এই তিনটি বিষয়ই মূলত প্রচার চালাচ্ছে। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি বা দুর্নীতি নিয়ে প্রধান দুটি দল কিছু বলতে রাজি নয়। রাজি কি নয়? নিশ্চয় রাজি, বলছেও তাই, কিন্তু সেই বলার মধ্যে সেই জোর তাদের নেই। কারণ বিজেপি তো ধর্মীয় বিভাজনকেই তাদের তুরুপের তাস বানিয়ে ফেলেছে। ভেবে দেখুন, ঈদ বা দুর্গাপুজো প্রতি বছর উৎসব হিসেবেই এসেছে বাঙালির কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে। বিজেপি বা তৃণমূল তা তো মনে করছে না, তারা এই উৎসবের সঙ্গে পুজোর অনুষঙ্গ জুড়ে দিয়েছে। সিপিএম তা করেনি বলে এই বিজেপি পন্থীরা মূলত কটাক্ষ করতেও ছাড়ছে না। দিনের পর দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের প্রচারে ব্যস্ত থেকেছেন। আমাদের এই প্রাক্তন সভাপতি মানে বিজেপির সভাপতি রাজ্যের দিলীপ ঘোষ, তিনিও তাই করেছিলেন। প্রাক্তন বিচারপতি তমলুকের বিজেপি প্রার্থী মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকছেন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কম যান না। অন্যদিকে ভারত জোড়ো যাত্রার প্রথম থেকে এই কটা বিষয়ের উপর জোর দিয়েছিলেন রাহুল গান্ধী। ধর্মীয় বিভাজনের নীতির বিরুদ্ধে গিয়ে তিনি ভালোবাসার দোকান খোলার কথা বলেছিলেন। তার এই অবস্থানকে তথাকথিত পণ্ডিতরা ব্যঙ্গ করে বিদ্ধ করেছিলেন। এমনকি এই বাংলাতে অনেককেই বলতে শুনেছি, কলেজের অধ্যাপক, অধ্যক্ষ, তারা মানে পাপ্পু বলেছে করার কোনো মূল্য নেই। কিন্তু সিপিএম কি বলেছে? যে ধর্মের দোহাই দিয়ে দেশে যদি বিভাজন নীতিকে উস্কে দেওয়া হয় তা দেশের পক্ষে মোটেই মঙ্গলদায়ক নয়। রাহুল গান্ধী কর্মসংস্থান আর মূল্যবৃদ্ধি নিয়েও সতর্ক করেছিলেন। সিপিএম
এই যে আজকের যারা নেতা নেত্রী, যুব নেতা নেত্রী, তারা ঠিক এই বিষয়গুলোর উপরে অত্যন্ত জোর দিয়েছে। আর আজকের দিনে প্রকৃতই এই বিষয়গুলি সবচেয়ে বড় বিষয় হওয়ার কথা। কর্মসংস্থানের প্রশ্নটা উঠে আসছে আজকের সামাজিক প্রেক্ষাপটে। এই রাজ্যে সিপিএম এর যুব নেতা বা নেত্রীরা এই কথাটা জোর দিয়ে বলছেন। তাদের ইস্তাহারও বেকারত্বের উপরে জোর দেওয়া হয়েছে, মানে বেকারত্ব কি করে কমানো যায় তার উপরে। সম্প্রতি লোকনীতি সিএসডিসির করা একটি সমীক্ষায় কি কি দেখা যাচ্ছে আপনারা একটু শুনুন। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের 2/3 মানে 2/3 জানাচ্ছেন তারা চাকরি পাচ্ছেন না। চাকরি না পাওয়াদের মধ্যেও আবার বিভাজন স্পষ্ট দেখা যাচ্ছে। সবচেয়ে কম চাকরি পাচ্ছেন মুসলিম, দলিত এবং আদিবাসীরা। বেকারত্বের জ্বালা সবচেয়ে বেশি বেড়েছে মুসলিমদের মধ্যে, তা প্রায় 67%, মানে এই সমীক্ষা করে যা পাওয়া যাচ্ছে। তপশিলি উপজাতিদের 59% চাকরি পাচ্ছেন না বলে জানিয়েছেন। এই ছবিটা কিন্তু গ্রামে বা শহরে বিশেষ কিছু পাল্টাচ্ছে না। তার মানে এই নয় যে বর্ণ হিন্দুরা খুব প্রচুর চাকরি পেয়ে যাচ্ছেন, সেখানেও প্রচুর বেকার। প্রায় 63% অনগ্রসর হিন্দুও একই অবস্থায়। সামগ্রিকভাবে 62% জনের চাকরি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। একটা উদাহরণ দেওয়া যাক, মুম্বাইয়ের আইআইটি অত্যন্ত নামী প্রতিষ্ঠান, আমরা সবাই জানি। সেখানে যারাই ঢুকে যায় তাদেরই প্লেসমেন্টে চাকরি হয়, এবং সে বিরাট টাকার চাকরি। কি অবস্থা দাঁড়িয়েছে শুনুন। এই বছরের গোড়ায় প্রায় 36% পড়ুয়ার প্লেসমেন্ট হয়নি জানা যাচ্ছে, আর গত সেশনে প্রায় 33% প্লেসমেন্ট পাননি। এবং এই সমীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে 71% বলেছেন মূল্য বৃদ্ধির ফলে হেঁসেলে টান ধরেছে। রান্নার গ্যাসের দাম সবাই জানেন ভোটের আগে একটু কমেছে ঠিকই, কিন্তু সকলেই মনে করছেন ভোট পেরোলেই আবার দাম বাড়বে। পেট্রোল ডিজেল বলার দরকার নেই। বাজারে সবজি কেনা যাচ্ছে না, ছ্যাঁকা লাগছে। গরিবদের মধ্যে 76%, মুসলিম এবং অন্যান্য অনগ্রসর এবং তপশিলীদের মধ্যে 75%-এর অভিমত এরকমই। এরপর আসছে দুর্নীতির প্রশ্ন। তৃণমূল সরকারকে আর দুর্নীতি নিয়ে কি বলা যায় বলুন তো? এমনিতেই তো তারা দুর্নীতিতে বিদ্ধ। শিক্ষাক্ষেত্র থেকে পুরসভার নিয়োগ, সারদা, নারদা, বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ এতই বেশি যে তারাই জেরবার। আর বিজেপি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ডক্টর প্রভাকর যা বলেছেন তা হাড় হিম করা সত্য। তিনি বলছেন নির্বাচনী বন্ড এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি। তিনি বলছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংককে অন্যায়ভাবে সুযোগ পাইয়ে দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। কাকতালীয়ভাবে সেই ঘটনার পরেই, মানে সুযোগ পাওয়ার পরেই ওই বেসরকারি ব্যাংকের প্রধানের পক্ষ থেকে বিশাল অঙ্কের টাকা দিয়ে নির্বাচনী বন্ড কেনা হয়েছে, যা দিয়েছে বিজেপির তহবিলে। এরপরে বিজেপি কি করে আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে? যদি বা বলে, তাদের কথা কতটা বিশ্বাসযোগ্য হবে বলুন দেখিন। সিপিএম এর কিন্তু সে দায় নেই, কারণ তারা একমাত্র দল যারা নির্বাচনী বন্ড থেকে একটি টাকাও পায়নি। কাজেই তাদের এই অভিযোগটা মানুষের মনে দাগ কাটা অনেক বেশি সহজ। তারা হয়তো এই নির্বাচনে আশাতীত ফল করতে পারবে না, কিন্তু মানুষের মনে দাগ কাটাতে পারলেই তারা রাজ্যের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকায় ফিরে আসবে। তবে তাদের মনে রাখতে হবে যে নির্বাচনে লড়তে গেলে বুথ স্তরের সংগঠন খুব জরুরি। সেই সংগঠনে জোর না দিতে পারলে তারা কিন্তু নির্বাচনে লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বে। আর আরেকটা কথা তাদের মনে রাখা দরকার যে এক একটা লড়াইয়ের এক একটা মানে কৌশল হয়। যেমন বিজেপির কৌশল এখন কি, যে বিজেপির নিজের দুর্নীতি অভিযোগ চাপা দিতে বিরাট বিরাট দুর্নীতির অভিযোগ, যা আমি বললাম ডক্টর প্রভাকর যেমন বলছেন, নির্মলা সীতারামন যার জন্য বলছেন তিনি লোকসভায় দাঁড়াতে পারবে না, তার কাছে টাকা নেই, অর্থাৎ তিনি দলের টাকা নিয়ে লড়তে চান না।
দলের টাকাটা কোত্থেকে এসেছে সহজেই অনুমেয়। কিন্তু বিজেপি তো ছাড়ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলে দিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি একবারে সিদ্ধহস্ত। আসলে তিনি চাইছেন সব সময় এই বিষ দিয়ে বিষ ক্ষয় করতে। মানে বিষ তো আছেই, অন্য বিষগুলো ক্ষয় কি করে করা যায়। একটা গল্প মনে পড়ে গেল এই সময় বলি, বহুদিন আগের কথা। আপনারা যদি কেউ পড়তে চান আপনারা পড়তে পারেন। সম্প্রতি হিকিস গেজেট নিয়ে একটি মূল্যবান গবেষণা গ্রন্থ বেরিয়েছে। সেই গবেষণা গ্রন্থে লেখক বলছেন ওয়ারেন হেস্টিংস যখন এই বাংলায় দুর্নীতিতে সিদ্ধহস্ত, ঘুষ নিয়ে নিয়ে তার এত পেট মোটা হয়ে গিয়েছে যে পাগল হয়ে যাচ্ছেন, তখন কিন্তু অত সহজ ছিল না এ থেকে পার পাওয়া। তখন একাধিক ব্রিটিশ অফিসার তার বিরুদ্ধে ভাবছেন কি করে অভিযোগ আনা যায়, কারণ তারা ধরে ফেলেছেন এবং হিকিও ধরে ফেলেছিলেন। তখন তাদের মধ্যে একজন ছিলেন ফিলিপ ফ্রান্সিস। তিনি ভাবলেন হেস্টিংসকে শিক্ষা দিতে হবে, আর হেস্টিংস ভাবলেন এটা করলে চলবে না। হেস্টিংস কাছে নিয়ে একদিন বললেন এই যে তুমি এই সমস্ত কাজ করছো এগুলো ঠিক হচ্ছে? হেস্টিংস বলল আমি সব ঠিক করেছি, তুমি কিছু জানো না। ফ্রান্সিস বললেন এটা তো ব্যক্তিগত হয়ে যাচ্ছে। বললে হ্যাঁ, ব্যক্তিগতটা শেষ করা হোক। তখন ব্যক্তিগত অভিযোগ শেষ করার একটা পন্থা ছিল, ডুয়েল, বন্দুক লড়া, ডুয়েল। বেলভেডিয়ার এস্টেটে ভোরবেলায়, তখনও সূর্য ওঠেনি, দুজন বন্দুকধারী পিস্তল নিয়ে দাঁড়ালেন সামনাসামনি, গুলি ছুড়লেন। ফ্রান্সিসের বন্দুকের গুলিতে, বারুদে কোনো আওয়াজ হলো না, কারণ সেই বারুদটা ভিজে ছিল। পরের বার হেস্টিংস গুলি চালালেন, আর ফ্রান্সিসের একটি বাহু লাল হয়ে গেল, তিনি পড়ে গেলেন। কাজেই ফ্রান্সিস হেরে গেলেন এবং ফ্রান্সিসকে চলে যেতে হলো ভারত থেকে। আর হেস্টিংস বুঝিয়ে দিলেন ভালো করে দুর্নীতি করতে গেলে যদি কেউ অভিযোগ আনে তাকে শিক্ষা দিয়ে দেওয়া দরকার। আমি জানি না বিজেপি সেই শিক্ষা থেকে এখন বলিয়ান কিনা, ভবিষ্যতে জানতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এই রাজ্যে বা কেরালে বা যেখানেই হোক সিপিআইএম এবং কংগ্রেস বহু জায়গায় যেভাবে লড়াই করছে, সেই লড়াইটা যদি জারি থাকে, বিজেপিও তাদের লড়াই কতদিন জারি রাখতে পারবে তা গণতান্ত্রিক ভারতে বলা যায় না, কারণ পাশার দান উল্টে যেতে পারে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আপনাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি।